2002-এ এসআইআর এবং 2025-এ ঠিক নির্বাচনের আগেই আবার শুরু হলো এসআইআর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ বাবু। জয়প্রকাশ স্যার নমস্কার, বাংলা নিউজ প্যাকে। বিষয়টা হচ্ছে 2002-তেও হয়েছিল এসআইআর, তখন সিপিএম এর ক্ষমতায় ছিলেন, এবং 2025-এ ঠিক নির্বাচনের আগে আগে আবার সুন্দর করে এসআইআর, ঠিক 6 মাস বাকি, তার আগেই নির্বাচন কমিশন এসআইআর শুরু করলো ঢাক ঢোল পিটিয়ে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনি একটা কথা ব্যবহার করলেন যে সুন্দর করে শুরু করলেন এবং ঢাক ঢোল পিটিয়ে। একদম 2002-এর সঙ্গে 2025-এর এসআইআর এর আকাশ পাতাল পার্থক্য। 2002-এর এসআইআর হয়েছিল 2 বছর ধরে, কারণ এসআইআর জিনিসটাই হচ্ছে টাইম টেকিং, এবং কংগ্রেস রাজত্ব ছিল, সিপিএম তখন ছিল পশ্চিমবঙ্গে, কিন্তু এই জিনিসটা তো কোনো রাজ্যের ব্যাপার নয়, সমগ্র দেশের ব্যাপার, যেটা সুপ্রিম কোর্ট এবার বিহারে আলাদা করে এসআইআর নোটিফিকেশনের পরে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে একটাই প্রথম প্রশ্ন করেছিল, এসআইআর মানে তো দেশ জুড়ে একটা ঘটনা, আপনারা হঠাৎ একটা রাজ্য ইলেকশনে যাচ্ছে তার জন্য আলাদা করে করলেন কেন, কি মতলব? এইটার উত্তর দিতেই ইলেকশন কমিশন অপারগ ছিল, কারণ উদ্দেশ্যটা ঠিক শুভ উদ্দেশ্য ছিল না তো। বিজেপির নির্দেশে তারা শুধু বিভিন্ন রাজ্য জয় করার জন্য ইলেকশন কমিশনকে কাজে লাগাচ্ছে। তাহলে এখানেও কি ঠিক নির্বাচনের 6 মাস আগে যেভাবে শুরু করলো, কোথাও কি তাহলে কেন্দ্রীয় যে যারা রুলিংয়ে আছে কেন্দ্রে, তাদের অঙ্গুলি হিলনে বা কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কি? রাজনৈতিক অভিসন্ধি তো আছে। এই যে ইলেকশন, দেখুন রাজনৈতিক অভিসন্ধিটা কোথায়, প্রথমে একটুখানি ইতিহাস আপনাকে দেখতে হবে যে ইলেকশন কমিশন ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করার জন্য তৈরি হয়েছে, ভোট তারা করে এবং তারা তাদের সদার্থক ভূমিকা পালন করেছে গত 70 বছর ধরে, 75 বছর ধরে। সারা পৃথিবীতে এটা মেনে নিয়েছে ভারতীয় ইলেকশন কমিশন অন্য অন্য দেশের মতো নয়, তারা তাদের কাজটা করে। সেই ইলেকশন কমিশনে যে কমিশনার যাদের ঘাড়ে দায়িত্ব, তাদেরও তো নির্বাচন করা হয়, কে কমিশনার হবে। সেইটা ছিল 3 জনের কমিটি, একজন হচ্ছে প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলনেতা, তারা নিশ্চয়ই বিপরীত হবে, আর মাঝখানে একজন, তিনি হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এই 3 জন মিলে ঠিক করবেন ইলেকশন কমিশনার কে হবে। এটা নিরপেক্ষতার প্রশ্নের জন্য ভারতবর্ষের এই চেক অ্যান্ড ব্যালেন্সটা ছিল, সেটাকে নষ্ট করলেন মোদি এসে। বললেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কেন থাকবে, ওর জায়গায় আমি অমিত শাহকে রাখবো। ভেবে দেখুন, গায়ের জোরে অমিত শাহকে অর্ডিন্যান্স করে অমিত শাহকে নিয়ে যাতে 2টো ভোট, 3 জনের কমিটিতে 2টো ভোট আমারই হয় এবং আমি আমার নিজের পকেটের লোককে কমিশনার করতে পারি, যে আমার কথায় উঠবে বসবে এমন একটা লোক। সেইভাবে শুরু হলো ইলেকশন কমিশনার নির্বাচন, এবং সেই ইলেকশন কমিশনাররা এসে নির্বাচন কমিশনের এতদিনকার অর্জিত যে সুনাম, সেটাকে কি জলাঞ্জলি দেবে, এটা সন্দেহ কি? তাই জন্য দেখুন মহারাষ্ট্র, আমি কাছেকার ইলেকশন বলছি, মহারাষ্ট্র নির্বাচনের পর কি অভিযোগ হলো যে তারা ইলেকশনের 4-5 মাস আগে থেকে অনলাইনে 42 লক্ষ নতুন ভোটার যোগ করেছে, যেটা অভাবনীয়, অভূতপূর্ব, অস্বাভাবিক। দিল্লি ইলেকশনেও তারা 12 লক্ষ, দিল্লি ছোট্ট জায়গা, এক একটা জায়গায় ভোটারও কম, যেটা হারা হয় 500 থেকে 1000, 1500 ভোটে। সেই দিল্লি ইলেকশনে সেখানে 12 লক্ষ নতুন ভোটার যোগ করল, যোগ হচ্ছে। ইলেকশন কমিশন যে ভোটার লিস্ট দিয়ে করছে, দেখা যাচ্ছে নতুন ভোটার এসে গেল। কেজরিওয়ালও বললেন, ওদিকে রাহুল গান্ধী বললেন যে এটা ঠিক হয়নি। সেই পদ্ধতিতে আপনি দেখুন 27শে ফেব্রুয়ারি, এটা দিনটা খুব ইম্পর্টেন্ট ভারতের গণতন্ত্রে, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন যে হরিয়ানার ভোটার, পাঞ্জাবের ভোটার, মহারাষ্ট্রের ভোটার পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে করে। বললো এটা কি হচ্ছে, ইলেকশন কমিশন কি করছে? ইলেকশন কমিশন প্রথমে বললেন না না ওটা কিছু নয়, ওটা ঠিকই আছে, পরে বললেন ভুল হয়েছে, তারপরে বললেন আমরা ত্রুটিহীন করব আমাদের। তাহলে যেখানে একটা
এসআইআর ঠিক মতন করতে কম করে 2-3 বছর লাগে, বা ইলেকশন কমিশন তো সারা বছর ধরে এই যে ভোটার লিস্ট সংশোধনের কাজ তারা চালাবে, এটাই নিয়ম, চালিয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ 6 মাস আগে এত তৎপরতা কিসে? এই যে বিহার জিততে হবে, তখন বিহারের জন্য এসআইআর, বিহারের এসআইআর এর নোটিফিকেশন চলে গেল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট ধমক দিল ইলেকশন কমিশনকে, তাদের অনেক ত্রুটি সামনে নিয়ে আসলো যে সারা দেশে এসআইআর করতে হবে, এবং যে যে কাগজপত্র তাদের পরিষ্কার প্রশ্ন করেছিল, আপনারা আধার কার্ড নিচ্ছেন না কেন? বলো আধার কার্ড জাল হয় তাই জন্য। বলো আধার এমন একটা কার্ড বলুন সেটা জাল হয় না। পাসপোর্ট জাল হয় না? পাসপোর্ট তো রাখা আছে, কাগজে দেখছি পাসপোর্ট জাল হচ্ছে, এডুকেশন সার্টিফিকেটও জাল হয়। তার উত্তর দিতে পারেনি। তখন বললো আচ্ছা আধার কার্ডটা কে ইস্যু করেছে? বলো ভারত সরকার। বলো ভারত সরকারকে আপনারা তাহলে মানছেন না? তখন ওরা যোগ করলো, পরে বললো ভারত সরকারের ইস্যুড আধার কার্ডকে রাখতে হবে। ভোটার আইডি কার্ড নিচ্ছেন না কেন প্রামাণ্য নথি হিসেবে? না, ভোটার আইডি কার্ড কে ইস্যু করেছে? না, আমরাই করেছি। ভেবে দেখুন, ইলেকশন কমিশন নিজেদের ইস্যু করা কার্ড ভোটার আইডি কার্ড বলছে আমরা প্রামাণ্য নথি দেব না। তার মানে ভেতরে ভেতরে ষড়যন্ত্র আছে। আমরা যেটাকে বাংলায় সাধারণভাবে বলি বদমাইশি বুদ্ধি, এটা তো বিজেপি করাচ্ছে। তাই জন্য নানা রকম হলো এসআইআর। সেই কারণে কি আসাম বাদ? না, এবার আসাম কিন্তু বাদ এই এসআইআর এর। এবার দেখুন, বিহার কোনো নামই আসতো না, শুধু বাংলার নাম আসতো। যদি বিহারের এসআইআরটা সুপ্রিম কোর্টে না যেত এবং সুপ্রিম কোর্ট না বলতো যে এসআইআর মানে দেশ জুড়ে একটা পদ্ধতি, একটা রাজ্যের জন্য হতে পারে না, সেইটা শুনে তারা বাংলার জন্য অনেক চিন্তা ভাবনা করে সুপ্রিম কোর্টকে এড়ানোর জন্য তারা করলো কি 12টা রাজ্যের করলো, আর আসামকে বাদ দিল একটা ছুতো দিয়ে। তো সেই জন্যেই আজকে যে এই পর্যায়ে এসছে, ইলেকশন কমিশন এখনো কিন্তু নিশ্চিত নয় এই এসআইআর কিভাবে হবে, 2 মাসের মধ্যে কিভাবে না হবে, এরা এখনো কিন্তু নিশ্চিত নয়। জয়প্রকাশ দা, বিষয়টা হচ্ছে যে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস বলছে যে এসআইআর থেকে একটা নামও যদি বাদ যায় এসআইআর চলাকালীন, তাহলে আমরা পথে নামবো বা আন্দোলন করবো। উল্টো দিকে বিজেপি বলছে যে যারা ভারতীয় বা ভারতীয় মুসলিম কারোর নাম বাদ যাবে না। এই কথা আমরা এনআরসি এর সময় শুনেছিলাম যে যারা ভারতীয় মুসলিম বা ভারতীয় নাগরিক তাদের নাম বাদ যাবে না। ঠিক এসআইআর এর ক্ষেত্রেও বিজেপির একই স্ট্যান্ড, কি বলবেন এই বিষয়ে? না, বিজেপির স্ট্যান্ড একই না। বিজেপি প্রধানত তাদের প্রধান কথা হচ্ছে কত নাম বাদ দেওয়া যায়। ভারতীয়দের নাম বাদ যাবে না, যারা ভারতীয় তাদের নাম বাদ যাবে, সেটা হিন্দু হোক মুসলিম। না, বিজেপি এত ভেঙে বলে না। বিজেপি বারবার বক্তৃতা দিচ্ছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কিংবা শান্তনু ঠাকুরের বক্তৃতাগুলো দেখুন কি বলছে। চিন্তা করবেন না, একজন শুভেন্দু অধিকারী বলছেন 1.5 কোটি নাম বাদ যাবে আর আমরা ক্ষমতায় আসবো। আর কিছু বলছে না, কার নাম বাদ যাবে সেটা হিন্দু না মুসলমান সেটা না, 1.5 কোটি নাম বাদ যাবে, এসআইআর করবই। এটাও তিনি বলেছেন। তারপরে সুকান্ত মজুমদার বলছেন 2 কোটি নাম বাদ যাবে। স্বপ্নের বিরিয়ানিতে ঘি মেশাতে অসুবিধা নেই, কোটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শান্তনু ঠাকুর সেখানে বললেন 3.5 কোটি নাম বাদ যাবে। এটা হচ্ছে বিজেপি। এবং আজকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, কার নাম বাদ যাবে কার নাম থাকবে এইসব নিয়ে তো অনেক ধোঁয়াশা। পরিস্থিতিটা হচ্ছে ভয়ের পরিবেশ। সাধারণ মানুষ, আপনি শিক্ষিত, আমরা এখানে বসছি, কিন্তু সারা পশ্চিমবঙ্গে গেলে দেখবেন ভয়ের পরিবেশ। তার ভয়ের পরিবেশটা কেন জানেন? ভুলে গেলে চলবে না, পশ্চিমবঙ্গের একটা ইতিহাস হচ্ছে বঙ্গভঙ্গ, বাংলার পার্টিশন, বাংলার বাংলা ভাগ হওয়াতে, এপার বাংলা ওপার বাংলা হওয়াতে লক্ষ কোটি মানুষ তারা জমি হারিয়ে, ভিটে হারিয়ে, বাটি হারিয়ে, মাটি হারিয়ে একবার স্থানান্তরিত হয়েছিল। নিদারুণ কষ্ট, পুরুষানুক্রমে সেই ব্যথা, সেই কষ্ট মানুষ মনে রেখেছে। আজকের জেনারেশনে বলে আমার বাবা এক কাপড়ে এসেছিল। আজকে বিজেপি ভয় দেখাচ্ছে তাদের কি, তারা এখানে এসে তাদের জীবন স্থাপিত হয়েছে,
সে তো ঋত্বিক ঘটক এসেছিল আমাদের ওপার থেকে, আমাদের বিভিন্ন যারা নামী শিল্পী তারাও তো এদিকে এসেছিল, হেমাঙ্গ বিশ্বাস বিখ্যাত। আজকে এইরকম যারা আছে তাদের ভয় হচ্ছে, বিজেপি বলছে নাম থাকবে না, পুশ ব্যাক করবো, ফেরত পাঠিয়ে দেব, এটা হচ্ছে ভয়ের পরিবেশ। আর তাদের মনে হচ্ছে একবার তো সবকিছু হারিয়েছি, আবার হারাবো, একদমই তাই। এবং শুভেন্দু অধিকারী কিন্তু হুঙ্কার দিচ্ছে বিএলওদেরও, তাদের বলছে সরাসরি যদি কথা না শোনা হয় বা তারা যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হিলনে চলে তাহলে জেলে পর্যন্ত যেতে পারে। ইনি একদম সরাসরি হুঙ্কার দিচ্ছেন, কি বলবেন? দেখুন, শুভেন্দু অধিকারীর তো এই অধিকার নেই, এর জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেস হয়ে তাকে গ্রেপ্তার করা উচিত। তার কারণ হচ্ছে বিএলওরা কাদের লোক। বিএলও কথাটা যখনই বলছি বুথ লেভেল অফিসার, সে নিশ্চয়ই ইলেকশন কমিশনের, জাতীয় নির্বাচন কমিশনের লোক। আমি রাজনীতি করি, আমি একটা জাতীয় নির্বাচন কমিশনের ভোটের অফিসারকে গিয়ে বলতে পারি জেলে পুরে দেবো, মেরে দেবো, বলতে পারি আমি? তাদের ভয় দেখানোটাও অপরাধ। শুভেন্দু অধিকারী ভয় দেখাচ্ছে বিএলওকে, তাদের ভয় দেখাচ্ছে এটা না করলে দেখে নেব। তাহলে তার কেন জেল হবে? কেন ইলেকশন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? বিএলও তো তার লোক, বিএলও ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, আসুক, পেটের ব্যথার জন্য না আসতে পারলো, বউয়ের শরীর খারাপ, সে ছুটি নিল, ইলেকশন কমিশন বুঝে নেবে। বাইরের পলিটিক্যাল লোক, তাকে গিয়ে থ্রেট করার কে? শুভেন্দু অধিকারী যে কাজ করেছেন বিএলওদের ভয় দেখিয়ে, তার জন্য তার জেল হওয়া উচিত। একদম শেষ প্রশ্ন, কি তৃণমূল কংগ্রেসের ঠিক স্ট্যান্ডটা কি মানে এই এসআইআর নিয়ে? কারণ ওরা অলরেডি বলেছে একটা নাম বাদ গেলে আন্দোলনে আসবে, অলরেডি শুরু হয়েছে। আগামী দিনে আপনাদের স্ট্যান্ডটা কি? না, আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা আমাদের দল এবং বাংলার মানুষকে কি আশ্বস্ত করবেন, কারণ সত্যিই তারা আতঙ্কিত। দেখুন, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী আমাদের দিক নির্দেশ দিয়ে দিয়েছেন কি করা। তৃণমূল কংগ্রেসের কিছু না হলে ৬-৭ লক্ষ কর্মী এই এসআইআর প্রসেসে তারা ইনভলভ হচ্ছে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেই ভার্চুয়াল একটা মিটিং করে সব নির্দেশ দিয়ে দিয়েছেন। আমরা গ্রামে গঞ্জে সব পঞ্চায়েতে সব জায়গায় আমরা ক্যাম্প করে সাধারণ মানুষের পাশে থাকব। সব বুথে আমাদের কর্মীরা থাকবে, বুথ লেভেল এজেন্ট থাকবে, যারা বুথ লেভেল অফিসার মানে বিএলওদের সঙ্গে মিশে একসঙ্গে সমস্ত কাজ করবে এবং লক্ষ্য রাখবে, মনিটরিং করবে যাতে কারোর নাম বাদ না যায়, কোনো রকম কোনো প্ররোচনা যাতে সৃষ্টি না হয়, কোনো ষড়যন্ত্র যেন দানা বাঁধতে না পারে, সমস্ত মানুষ যাতে নিশ্চিন্তভাবে ইনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারে, নিজেদের দাবি রাখতে পারে, কোনো অন্যায় কারণে যেন কারোর নাম বাদ না যায়। এবং এটা বুথ লেভেল থেকে আসবে অঞ্চল লেভেল, অঞ্চল লেভেলের ওপরে ব্লক লেভেল, ব্লক লেভেলের ওপরে জেলা, জেলার ওপরে রাজ্য, এবং ওখানে ব্লকের জায়গায় যেখানে ওয়ার্ড আছে বা শহর অঞ্চল সেইভাবেই হবে। এবং এই চেন সিস্টেমে ৬ থেকে ৭ লক্ষ কর্মী সারা পশ্চিমবঙ্গে একান্তভাবে সামনের এই যে ৪ তারিখ থেকে সামনের ৪ তারিখ পর্যন্ত প্রথম যে দফার কাজ হবে সেখানে তারা কোনো ছুটি না নিয়ে, কোনো অবসর না নিয়ে তারা মানুষের পাশে থাকবে। এই রাজ্যের কোনো মানুষের, তারা যাকে ইচ্ছে ভোট দিতে চায় সেটা আলাদা কথা, কিন্তু এই রাজ্যের কোনো মানুষ যেন ইলেকটোরাল রোল, তার একটা গণতান্ত্রিক অধিকার থেকে তার নাম বাদ না যায়, আমরা সেখানে থাকছি। একদমই রাজ্যের মানুষ যেন আতঙ্কিত না হয়, একটা মানুষও বাদ পড়বে না তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। আমরা কথা বললাম, আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার ছিলেন। নমস্কার জয়প্রকাশ। নমস্কার।